ফ্ল্যাগ। সো আমি প্রায় ৪২,০০০ ফিট উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছি এবং প্যারাশুট খুলেছি ৪,৫০০ ফিট উচ্চতাতে। এর মাঝখানে যে গ্যাপটা হচ্ছে প্রায় ৩৭,৩০০ ফিটের মতো। এত লম্বা উচ্চতা ধরে কেউ ফ্ল্যাগ নিয়ে কখনো জাম্প করেনি। সো সেটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। আমরা যখন অ্যাটেম্পটা নিয়ে কাজ করা শুরু করলাম তখনই আমরা জানতাম যে ৪২,০০০ ফিট প্রায়, সেখানে আসলে কিছু ইনহেরেন্ট চ্যালেঞ্জ আছে। প্রথমত হচ্ছে যে ওখানে কোনো অক্সিজেন নাই, সো আমাদেরকে অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে জাম্প করতে হবে। বাতাসের টেম্পারেচার হচ্ছে -65 to 70 ডিগ্রি। ইনফ্যাক্ট আমরা যখন জাম্প করেছি তখন -71 ছিল। তো সেই কারণে আমাদেরকে একটা থার্মাল স্যুট পরে জাম্প করতে হয়েছে, যে ফুল বডি যাতে হাইপক্সিয়া হয়ে চলে না যায়। এবং মোর ইম্পর্টেন্টলি একটা বড় ইস্যু থাকে যে অত হাইটে জাম্প করলে যদি আপনার বডি পিওর অক্সিজেনে না থাকে তাহলে আসলে আপনার হার্ট এবং ইন্টারনাল অর্গানগুলো ফাংশন করতে পারে না। তো আমাদেরকে প্লেনের মধ্যে প্লেন টেক অফ করার আগে প্রায় 1 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল পিওর অক্সিজেন দিয়ে, যাতে নাইট্রোজেনগুলো বের হয়ে যায়। খুব এক্সাইটেড ছিলাম, একই সাথে একটু নার্ভাস অবভিয়াসলি, যে বোঝার জন্য যে আসলে আমার বডি ওখানে গিয়ে কীভাবে রিঅ্যাক্ট করবে। তো জাম্প করলাম, করার সাথে সাথে এটাও রিয়েলাইজ করলাম যে আগের 50টা জাম্পের মতো এই জাম্পটা হবে না। তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের ইভেন প্র্যাকটিস জাম্পটাও আগের দিন আমরা যেটা করেছিলাম ফুল অক্সিজেন নিয়ে, থার্মাল নিয়ে, বাংলাদেশের পতাকা নিয়ে, সেটা ছিল হচ্ছে ১৬,০০০ ফিট থেকে। তো ১৬,০০০ ফিটেও আসলে যথেষ্ট বাতাস আছে, এই কারণে বাতাস কেটে অ্যারোডাইনামিকটা ম্যানেজ করা সম্ভব। বাট ৪২,০০০ ফিট উচ্চতায় আসলে কোনোই বাতাস নাই। সেটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এত উপর থেকে যেহেতু আমরা পড়ছি, ২০ সেকেন্ডের মধ্যে আমাদের বা আমার ভেলোসিটি হয়ে গেল ৩২০ কিলোমিটার/আওয়ার প্রায়। তো তাতে যেটা হলো যে এই ফ্ল্যাগটার জন্যই আসলে জাম্পটা করা, সেই ফ্ল্যাগটা আসলে পুরা প্রসেসটাকে খুবই ডিফিকাল্ট করে ফেললো। এই ফ্ল্যাগটা নিয়ে আমি জাম্প করি নাই, আমরা 3টা ফ্ল্যাগ বানিয়েছিলাম এক্স্যাক্টলি সেম ডিজাইনে। প্র্যাকটিস জাম্পে একটা ফ্ল্যাগ হারিয়ে গেছে, জাম্প শেষে ফ্ল্যাগটাকে ছেড়ে দিতে হয় প্যারাশুট খোলার আগে। আর ফাইনাল রেকর্ড জাম্পে আমি আরেকটা ফ্ল্যাগ লুজ করেছি, এই লাস্টে একটা ফ্ল্যাগ বাকি আছে। এই ফ্ল্যাগগুলা ওই স্পিডে একটা ছোটখাটো বুনো ঘোড়াতে পরিণত হলো। তো যেটা হয়, একবার আমাকে এদিকে ছুঁড়ে মারে, আরেকবার ওদিকে ছুঁড়ে মারে। ফ্ল্যাগ ছাড়া যদি আমি জাম্প করতাম আসলে এটা ৮-১০টা জাম্পের খুব কাছাকাছি হতো, কিন্তু ফ্ল্যাগ সহ এই হাইটে যেহেতু কেউ কখনো জাম্প করে নাই, তাই পুরো জিনিসটা হঠাৎ করে একটা আননোন টেরিটরির মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিল। তো আমার খুব ভালো মনে আছে যে এই যে খুব সুন্দর কয়েকটা ছবি এসেছে ভিডিওতে, দেখা যাচ্ছে যে বাংলাদেশের পতাকা নিয়ে একজন পড়ছে, হরাইজন দেখা যাচ্ছে এরকম গোল করে। এই ভিশনগুলো আমার মধ্যে আসলে নাই, এগুলো কিছুই আমার মনে নাই। প্লেন থেকে বের হওয়ার সাথে সাথে একটা সার্ভাইভাল মোডে চলে গিয়েছিলাম। তো আমি কনস্ট্যান্টলি ফ্ল্যাগের দিকে তাকিয়েছিলাম, একটা ভয় যে ফ্ল্যাগটা ছিঁড়ে না বের হয়ে যায়, হাত থেকে না ছুটে যায়। তার চেয়ে বড় কথা যে আমার নিজের অ্যারোডাইনামিক ব্যালেন্স কমপ্লিটলি তখন কম্প্রোমাইজ। ফাইনালি আমি যখন নিচে এসে প্যারাশুট খুলেছি, তখনও আনফর্চুনেটলি ফ্ল্যাগের কারণে আমি একটা টার্মিনাল স্পিনে চলে গিয়েছিলাম, ফ্যানের পাখার মতো ঘুরছিলাম। ওইটা স্কাইডাইভারদের জন্য খুবই ডেঞ্জারাস, কারণ হচ্ছে যে ওই সময় প্যারাশুট খোলার জন্য যে ব্যাগ যেটা আমাদের পিছে থাকে, ওই ব্যাগের যে হ্যান্ডেলটা ধরে টান দিতে হয় ওটা খুঁজেই পাওয়া যায় না, কারণ আপনি তো স্পিন করছেন। সো হাত পিছে নেওয়াই অলমোস্ট ইম্পসিবল হয়ে যায়। বাই দ্য টাইম প্যারাশুট খোলা হয়েছে, খুলে দেখি প্যারাশুট উপরে পেঁচিয়ে আছে। ওটাকে ছুটাতে বাই দ্য টাইম আমি একটা মোটামুটি সেফ পজিশনে আসতে পেরেছি, তখন আমি মাটির খুব কাছে। তো যেখানে নামার কথা তার থেকে এপ্রিল নাগাদ এই নির্বাচনটা বোধহয়। আপনি কি চান? মানে আমি ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের প্রসঙ্গে এই কথাটা বারবার বলি, ডক্টর ইউনূস আসলে যদি রাষ্ট্র পরিচালনা ক্ষমতায় যেতে চাইতেন সেটা তিনি 2007 সালেই পারতেন, সেটা তিনি চান নাই বলেই এটা হয় নাই। কারণ আমরা সে সময় রিপোর্টার তার গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে আমরাও দাঁড়িয়েছিলাম যে এরকম কোনো ঘোষণা আসে কিনা, সেটি হয় নাই। পরে তিনি রাজি হয়েছেন, তিনি কিন্তু এখনো আসলে থাকতেই চান। আপনি কি চান, বা তার উপদেষ্টা পরিষদের অনেকেও? রাইট, এইখানেই আমি একটা কথা বলার দরকার আপনার এই প্রোগ্রামের মাধ্যমে অডিয়েন্সদেরকেও। দেখেন, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছেন, আমরা যতদূর ওটাও জানি স্বাভাবিকভাবে তিনি একেবারেই ইলেকশন দিয়ে এই বিতর্কের মধ্যে ঢুকবেন না, এবং একটা রাজনৈতিক উত্তরণের জন্য তিনি দ্রুত ইলেকশন দিতে চান। এখন তাহলে ধরেন আমাদের এই আন্দোলনের পরিচিত একজন ছাত্র নেতা, তিনি ছাত্র নেতা হলেও তার একটা দায়িত্বশীল জায়গা আছে। তিনি যখন এই স্ট্যাটাসটি দিলেন, কিংবা আজকে আমি পুরো নিউজ দেখি নাই, হেডলাইনটা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য হেডলাইন এরকম বলেছেন যে বাংলাদেশের জনগণ এখন ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য চায়। রাইট। তো এখন এইটা আপনার আমি বলাটা এক ধরনের, আরেকজন বলাটা এক ধরনের, সরকারের জন্য উপদেষ্টা বলা কিন্তু অন্য মিন করে। তো তারা এই যে
কিছু লোক যে ডক্টর ইউনূসের ঘাড়ে আবার বন্দুক রেখে নিজেদের ফায়দার জন্য একটা রাজনৈতিক আমি মনে করি আরেকটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে, কিংবা দেশের মধ্যে আরেকটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে। কারণ স্বাভাবিকভাবে আমরা যারা গণতন্ত্র, ভোট এবং নির্বাচনের জন্য শেখ হাসিনার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 16 বছর লড়াই করেছি, তারা তো যত দ্রুত সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন চাই। এটাও তো রাষ্ট্রের সংস্কারের একটা অংশ। সেক্ষেত্রে ইউনূস স্যার যেখানে বলেছেন ডিসেম্বরের মধ্যে কিংবা প্লাস মাইনাস 6 মাস, সেক্ষেত্রে আমি মনে করি এখন যেহেতু আমাদের সংস্কার কমিশনের জাতীয় ঐক্যমত্য যে কমিশন, তারা ইতিমধ্যে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার সংলাপ শুরু করেছে। সেই ক্ষেত্রে সরকার যদি চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে, সেটা কিন্তু অস্বাভাবিক না। আর নির্বাচনটা যত তাড়াতাড়ি হবে সেটা দেশের জন্য মঙ্গল হবে। নির্বাচনবিহীন দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ নয়, আমরা মনে করি। যেটা নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত দেশের জন্য মঙ্গল হবে। সাকিব ভাই, আপনার সাথে তো মানে নূরের সাথে আরেকটা প্রশ্নের ব্যাপারে একটু কথা বলে আপনার কাছে আসছি, তবে তার আগে একটু দর্শকরা কি বলেছেন এটা একটু দর্শকের জরিপ একটু বলে দিতে চাই। যে ভারতের বিমানবন্দর অন্যান্য বন্দরের জট কমাতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হয়েছে। প্রিয় দর্শক, দিল্লির এই দাবি সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 14% দর্শক মনে করছেন এটি সঠিক দাবি, 86% মনে করছেন যে এই দাবি সঠিক নয়। আচ্ছা, আমি একটু জনাব নুরুল হক নূরের কাছে একটু ফিরি। জনাব নুরুল হক নূর কিন্তু স্পষ্ট বললেন যে তিনি যত দ্রুত নির্বাচন হবে তত মঙ্গল, কিন্তু সাকিব ভাই এত স্পষ্ট করে কিছু মানে এত স্পষ্ট করে বলেছেন কিনা কিছুটা, নূর আপনি জানেন সাকিবের কথা কিছুটা মাথার উপর দিয়ে গিয়েছে আমাদের, যে এটা আসলে ঠিক উনি কি চেয়েছেন উনি নিশ্চয়ই পরবর্তী সময়ে বা যখন সময় আসবে তখন তিনি এটি আরো একটু পরিষ্কার করে আমাদের জন্য বলবেন। কিন্তু আপনার ব্যাপারে জনাব নূর দর্শকরা মন্তব্য করছেন যে আপনি এখন সকালে একরকম বক্তব্য দেন তো বিকালে বিপরীত বক্তব্য দেন, এ নিয়ে কি বলবেন? গত কয়েক মাসে আপনাকে সোশ্যাল মিডিয়ায় যে এই আলোচনা আছে এটি আপনি লক্ষ্য করছেন কিনা? আমি উদাহরণ দেই কোন কোন বিষয়ে বলা হয়েছে। আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন, কখনো সমালোচনা করেন, কখনো বিএনপিকে জোটবন্ধু বলেন, কখনো তাদের চাঁদাবাজির সমালোচনা করেন, কখনো নাহিদদের প্রশংসায় ভাষান, আবার কখনো ওদের সরাসরি ভাবে সরকারি পদ ছাড়তে বলেন, বিভিন্ন অন্যায় অত্যাচারের কথা মনে করিয়ে দেন। আমি মনে করি এর সবই ঠিক আছে। আপনি কি মনে করেন যে আপনি আসলে সকালে এক কথা বলছেন বিকালে এক কথা বলছেন? এটার ইন্টারপ্রিটেশন কি এরকম হতে পারে যে আপনি কারো না কারোর সাথে কোনো না কোনো ভাবে কোনো নেগোসিয়েশনের মধ্যে আছেন? জনাব নুরুল হক নূর। রাইট, এখানে একটা কথা পরিষ্কার যে দেখেন, আমি কিংবা আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা রাজনীতিতে কিভাবে এসেছি এটা আপনি সহ ইনক্লুডিং পুরো দর্শক জানে। এখানে একটা বাস্তবতা হচ্ছে, যখন রাজনৈতিক দলগুলো রাজনীতির পরিস্থিতি কোণঠাসা কিংবা আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনে অনেকে তো হাল ছেড়ে দিয়েছিল যে শেখ হাসিনার জীবদ্দশার সরকার পরিবর্তন হবে না, সেই সময় কিন্তু আমরা ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করে আজকের এই কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান, সেই আন্দোলন কিন্তু আমরা শুরুর দিকে করেছিলাম এবং এই আন্দোলনে আমরা পাইওনিয়ার। আমরা কোনো সুযোগ সুবিধা কিংবা প্রলোভনে এই পর্যন্ত পড়েছি বা বিক্রি হয়েছি এটা কেউ বলতে পারবে না। এখন একটা বিষয় হচ্ছে কি, ধরেন এই শেখ হাসিনা এই পরিস্থিতির পূর্বে স্বাভাবিকভাবেই বিএনপি, জামাত থেকে শুরু করে অপোজিশন সবাই আমাদেরকে ফাইন্যান্স করেছে, সাপোর্ট দিয়েছে, সহযোগিতা করেছে। কারণ একটা রাজনৈতিক স্বার্থের জায়গাও যদি বলেন কিংবা বাস্তবতা বলেন, সেই জায়গা থেকে যে এখন ছাত্র একটা আন্দোলন গড়ে তুলতে পারে ডাকসু থেকে বা ডাকসুর নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, সেই জায়গা থেকে আমরা সমর্থন পেয়েছি। 5ই অগস্টের পরে যখন আবার একটা রাজনৈতিক নতুন ছাত্রদের একটা উত্থান হয়েছে, কিংবা রাজনৈতিক দলগুলো আগে যারা কোণঠাসা ছিল, প্রকাশ্যে সভা সমাবেশ মিছিল মিটিং করতে পারতো না, এখন সবাই যেটা একটা ওপেন ফিল্ড পেয়েছে, কাজে রাজনৈতিক প্রতিযোগিতার জায়গা থেকে এখন সেই সময় যারা সহযোগিতা করছে তাদের অনেকেই কিন্তু এখন আবার ভিপি নূরদেরকে একটা মাথা ব্যথার কারণ মনে করে, যে কারণে অনেকে একটা ড্যামেজ করতে চায়, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে চায়। আগে যেটা আওয়ামী লীগ করেছে, যে কে বিকাশ এইটা ওইটা নানান ভাবে, এবং আপনি দেখেছেন কি হাস্যনস্ত করেছে গত 7টি বছর। এখন অনেক কিছু বলেছে, কিন্তু একটা ঘটনারও কিন্তু প্রমাণ করতে পারে। এখন আমি পরিষ্কারভাবে যেটা বলি, শুরুর দিকে আমি বলেছিলাম, সেটা আপনার শুধুমাত্র কোনো পাবলিক আলোচনা নেই, একেবারে জাতীয় ঐক্যমত্যের কমিশনের সাকিব ভাই তো সাক্ষী, সাকিব ভাই তো ছিল যখন সর্বশেষ যে জাতীয় সংলাপ হয়েছে, যেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা ছিলেন, তাদের পরিচিতি পর্বে সেখানে আমি বলেছিলাম যে আমরা মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এইখানে উপদেষ্টাদের সক্ষমতার ঘাটতি আছে, দক্ষতা অভিজ্ঞতার ঘাটতি আছে। যেখানে একজন উপদেষ্টার নাই, একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতার তারে দিয়ে রাখছেন 3টা, সরকারটা চলবে কিভাবে? কাজে যদি আপনারা প্রকৃত অর্থে দেশের ভালো কিছু করতে চান, আপনারা এই উপদেষ্টা পরিষদকে জাতীয় সরকার, পলিটিক্যাল পার্টিগুলো এবং আন্দোলনের অংশীজনদের সাথে আলোচনা করে 2 বছরের জন্য এটাকে জাতীয় সরকারের রূপ দেন এবং এটাকে তারপরে আপনারা সংস্কারগুলো বাস্তবায়ন করেন। যেহেতু জাতীয় সরকারের পজিশনে আমি 2 বছরের সময়ের ক্ষেত্রে কিন্তু আমি একমত বলেছি, এবং এটা আওয়ামী লীগের আমলে আমি বলেছিলাম যে 2 বছরের জন্য জাতীয় সরকার। যেহেতু জাতীয় সরকার হয় না, এখন একটা সরকার হচ্ছে নির্দিষ্ট আপনার বলা চলে বলয়ের লোকজনের, এবং সেখানে এই যে ছাত্ররা এনসিপি একটা দল গঠন করেছে, আবার এনসিপির 2জন উপদেষ্টা আছে, তো এনসিপি সরকারের থেকে দল বানাবে, সরকারি সুবিধা নিয়ে দল বানাবে, এটা কি কোনো দল মানবে? যে কারণে কিন্তু আমরা বলেছি শুরুর দিকে সরকারের যে গ্রহণযোগ্যতা ছিল বা রাজনৈতিক দলগুলোর যে সমর্থনটা ছিল, এখন কিন্তু সরকারের কিছু কর্মকাণ্ড উপদেষ্টাদের বক্তব্যে এখন সেই সমর্থনটা তারা হারাচ্ছে। সেই জায়গা থেকে আমি বলেছি যে শুরুর দিকে আমরা 2 বছর জাতীয় সরকার, এবং গতকালকে আমাদের সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, সেখানে আমরা বলেছি যে সরকার যদি আপনার এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে চায়, তবে অবশ্যই এই সরকারকে জাতীয় সরকারে রূপান্তর করে
অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে, Okay. অন্যথায় তারা পারবে না। কিন্তু সেই জায়গা থেকে আমি এইটুকু বলবো যে যারা এখন সত্যিকার অর্থে যারা এই এনসিপি কে কেন্দ্র করে কিছু নতুন সুবিধাভোগী লোকও তৈরি হয়েছে, যারা আগে কোনোদিন মিছিল মিটিং এ দেখিনি, রাজপথে দেখিনি, এখন তারা সমন্বয়ক, বড় বড় নেতা, এখন তারা মনে করছে যে আমরা যারা নির্বাচনের কথা বলছি তাদের খাবার তো বন্ধ হয়ে যাবে। যেই কারণে অনেকে ইন্টেনশনালি সোশ্যাল মিডিয়ায় এই ক্যাম্পেইনটা করছে যে বিপিনুর সকালে এক কথা বলে বিকেলে এক কথা ঠিক বলে। আছে, আপনার এই বক্তব্য পরিষ্কার। সোশ্যাল মিডিয়াতে একেবারেই আপনার এই বক্তব্য এটা অনেক পরিষ্কার। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্যাম্পেইন, রাজনৈতিকভাবে ড্যামেজ করার জন্য, চরিত্র হনন করার জন্য। এইটুকু আমরা বলতে পারি। খালেদ ভাই, হ্যাঁ। আপনাকে আওয়ামী লীগের আমল আমার মনে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনার একটা প্রোগ্রামে এসে বলছিল যে আপনার এই প্রোগ্রামটাতে তারও ভালো লাগে। এখন দেখেন আপনাকে কিন্তু অনেকে গালি দিচ্ছে, আবার আওয়ামী লীগের দালাল কাছিবাদের দূষণ বলে। অথচ আপনি যখন আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ কিংবা অনেকে এসে করা প্রশ্ন করেছেন তখন আমরা তালি দিয়েছি, এখন আবার আমরা গালি না, দিচ্ছি। না, এই যে আমাদের যে একটা স্বভাব, না, না, এই যে বিকেলে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে পেশাজীবীদের মানববন্ধনে তিনি এসব বলেন। পরে বিপুল সংখ্যক পেশাজীবী নয়াপল্টনে বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ র্যালিতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করে। এ সময় অন্যদের মধ্যে পেশাজীবী নেতা প্রফেসর ডক্টর এমতাজ আহমেদ, প্রফেসর ডক্টর আব্দুল কুদ্দুস সহ অনেকে এসব বিষয়ে কথা বলেন। প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার শাখাত হোসেন এসব কথা বলেন।